ঘাসফড়িং এবং আমরা জানি ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে এতে মুখপাঙ্গ থাকবে, যেই মুখপাঙ্গ খাদ্য গ্রহণ, খাদ্য চর্বণ, সেই খাদ্য পরিপাকে সহায়তা করবে। এবং মুখপাঙ্গ ছাড়াও যেখানে মালপিজিয়ান নালিকা থাকবে এবং রক্তপূর্ণ দেহ গহ্বর হিমোসিল থাকবে। ঘাসফড়িং এর গঠন আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই একে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে বহিঃকঙ্কাল, অপরটি হচ্ছে দেহ। বহিঃকঙ্কালে আমরা দেখতে পাই এখানে কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। সেই কিউটিকল আবৃত যে কঙ্কাল আছে তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্টার্নাম, ঘাসফড়িং এর অঙ্কীয় দিকের কিউটিকলকে আমরা বলতে পারি স্টার্নাম, এবং পৃষ্ঠীয় দিকের যে কিউটিকল আছে তাকে আমরা বলতে পারি টার্গাম। দেহকে ভাগ করা যেতে পারে তিনটি ভাগে: মস্তক, বক্ষ এবং উদর। মস্তকে যেই চারটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। পুঞ্জাক্ষী থাকে এক জোড়া, দুই পুঞ্জাক্ষীর মাঝখানে থাকে ওসেলি বা ওসেলাস, সংখ্যায় তারা ৩। এছাড়া পাওয়া যায় অ্যান্টেনা, সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাঙ্গ। আমরা জানি পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। আমরা ধারাবাহিকভাবে ওমাটিডিয়াম এবং মুখপাঙ্গ নিয়ে আলোচনা করব। বক্ষকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অগ্র, মধ্য এবং পশ্চাৎ। বক্ষের আলোচনায় আমরা দেখতে পাই তার অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দিকে দুই ধরনের উপাদান আছে। অঙ্কীয় দিকে, তার মানে নিচের দিকে, ৩ জোড়া পা থাকে। তাহলে আমরা লিখতে পারি ৩ জোড়া পা। সেই ৩ জোড়া পায়ে ৫টি করে অংশ আছে। ৫টি করে অংশ কি কি? কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া এবং টার্সাস। এবং সর্বশেষ যে অংশ টার্সাস, তার ৩টে অংশ আছে যাকে বলা হচ্ছে মেটাটার্সাস। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে ৩, ৫, ৩। ৩ জোড়া পা, প্রত্যেকটির ৫টি অংশ, ৫ নম্বর অংশের আবার ৩টি অংশ। অঙ্কীয় দিকে ৩ জোড়া পা, পৃষ্ঠীয় দিকে আছে ২ জোড়া ডানা। এছাড়াও বক্ষদেশীয় অঞ্চলে অগ্র, মধ্য, মধ্য পশ্চাতের সংযোগস্থলে ২ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে, যারা শ্বাস গ্রহণের সাথে জড়িত বা শ্বাসরন্ধ্র। বক্ষের আলোচনায় পরবর্তী আলোচনা হচ্ছে উদর। উদরে আমরা ১১টি খণ্ডক দেখতে পাই। সাথে এটাও মনে রাখতে হবে উদরে ৮ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। আমরা শুরু করব ধারাবাহিকভাবে পুঞ্জাক্ষী এবং মুখপাঙ্গের আলোচনা। পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। প্রত্যেকটি পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে গড়ে প্রায় ২০০০, অথবা বলতে পারি প্রায় ১২০০ থেকে ১৮০০ পর্যন্ত। ওমাটিডিয়ামের গঠনে আমরা শর্টকাট মনে রাখার জন্য এদের কাজ এবং এদের সংখ্যা এবং এদের বিশেষ বৈশিষ্ট্য আমরা নির্দিষ্ট একটি ধারাক্রম অনুসরণ করব। ওমাটিডিয়ামের অংশ হচ্ছে টোটাল 10টা। ১ নম্বর কর্নিয়া, ২ নম্বর কর্নিয়াজেন কোষ, ৩ নম্বর ক্রিস্টালাইন কোন, ৪ নম্বর ক্রিস্টালাইন কোন কোষ, ৫ নম্বর আইরিশ পিগমেন্ট আবরণ, ৬ নম্বর রেটিনাল স্ট্রিপ, ৭ নম্বর রেটিনুলার কোষ, ৮ নম্বর র্যাবডোম, ৯ নম্বর ভিত্তি পর্দা, ১০ নম্বর স্নায়ুসূত্র। এক্ষেত্রে উল্লেখ্য যে আমরা এখানে একটা বিশেষ সিরিয়ালে সাজানোর চেষ্টা করেছি। সেই সিরিয়ালটার উদ্দেশ্য কি? ২ নম্বর আমরা লিখেছি কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষের সংখ্যা ২। ৪ নম্বর আমরা লিখেছি ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা ৪। ৭ নম্বর আমরা লিখেছি রেটিনুলার কোষ, রেটিনুলার কোষের সংখ্যা ৭। তাহলে কোষগুলোকে আমরা এমনভাবেই লিখেছি যেই সংখ্যা তার মূল সংখ্যা নির্দেশ করবে। এবার চলে আসছি ৫ এবং ৬ নম্বর পয়েন্ট। এই দুটো পয়েন্টকে আমরা একসাথে লিখেছি, আইরিশ পিগমেন্ট আবরণ এবং রেটিনাল সিথ। এই দুটি রঞ্জক উপাদানের কাজ, বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো স্বতত্ত্ব। স্বতত্ত্ব দিয়ে আমরা বুঝাচ্ছি যদি হয় স্তিমিত আলো, প্রথম স, তাহলে এরা হবে সংকুচিত, দ্বিতীয় স, যদি এরা হয় সংকুচিত তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে তা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব, তৃতীয় স।
তার মানে যদি উজ্জ্বল আলো হয় তাহলে এরা সংকুচিত না হয়ে হবে প্রসারিত, আর যদি তারা হয় প্রসারিত তাহলে সুপারপজিশন না হয়ে হবে অ্যাপোজিশন নামক প্রতিবিম্ব। তাহলে দুই ধরনের প্রতিবিম্বে কি ধরনের ঘটনা ঘটছে এবং তার সাথে আলোর সম্পর্কটা কোথায় তা আমরা এখানে খুব শর্টকাট জেনে গেলাম। এরপর আমরা বাকি জিনিসগুলোর নাম জানতে পারি, যেমন কর্নিয়া লেন্সের মতো কাজ করে, কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, ক্রিস্টালাইন কোণ আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, ক্রিস্টালাইন কোণ কোষ ক্রিস্টালাইন কোণ তৈরি করে। 5 এবং 6 নম্বর পয়েন্টে আমরা বলেছি যে এরা সংকুচিত এবং প্রসারিত হয় আলোর ভিন্নতার উপর নির্ভর করে। রেটিনাল সিথ রেটিনুলার কোষকেও কি রাখতে সহায়তা করে। রেটিনুলার কোষের কাজ হচ্ছে রেটিনাল সিট তৈরি করা, গ্র্যাবডোমের কাজ হচ্ছে সর্বশেষ আলোক গ্রহীতা হিসেবে কাজ করা, ভিত্তিপর্দার কাজ হচ্ছে উপরের সমস্ত উপাদানকে ধারণ করা, স্নায়ুসূত্রের কাজ হচ্ছে ভিত্তিপর্দা পর্যন্ত যে অনুভূতিটা এসেছে সেই অনুভূতিটা মস্তিষ্কে প্রেরণ করা। ওমাটিডিয়ামের আলোচনার পরে আমরা চলে যাচ্ছি মুখপাঙ্গ বিষয়ক আলোচনায়। ঘাসফড়িং এর মুখপাঙ্গে 5 ধরনের অংশ দেখা যায়। 1 নাম্বার হচ্ছে লেব্রাম বা ঊর্ধ্বস্থ, ঠোঁটের মতো কাজ করে, অনেক বেশি সিগনিফিকেন্ট না। 2 নাম্বার মেন্ডিবল বা চোয়াল, সেই মেন্ডিবলে 2 ধরনের পেশি থাকে, একটাকে আমরা বলছি অ্যাডাক্টর এবং অপরটিকে আমরা বলছি অ্যাবডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি অ্যাডাকশনে সহায়তা করবে, কাছে নিয়ে আসবে, অ্যাবডাক্টর পেশি দূরে নিয়ে যাবে, মুখ থেকে দূরে খাবার সরিয়ে দিতে সহায়তা করবে। 3 নম্বর হচ্ছে মেক্সিলা। মেক্সিলাতে প্রধানত 2টো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে কার্ডো এবং অপরটি হচ্ছে স্টাইপস। এই স্টাইপসে আবার 3টি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে লেসিনিয়া, অপরটি হচ্ছে গেলিয়া এবং সর্বশেষ হচ্ছে মেক্সিলারি পাল্প। মেক্সিলারি পাল্পের মধ্যে মনে রাখতে হবে মেক্সিলারি পাল্প ছাড়াও আরেকটি পাল্প আছে মুখপাঙ্গে, সেটি হচ্ছে লেবিয়ামের অংশ, লেবিয়াল পাল্প। মেক্সিলারি পাল্প 5 খণ্ড বিশিষ্ট। 4 নাম্বার লেবিয়াম। লেবিয়ামের অংশ হচ্ছে মেন্টাম, সাবমেন্টাম। এছাড়াও 2টো অংশ থাকে, একটি হচ্ছে লিগুলি এবং অপরটি হচ্ছে লেবিয়াল পাল্প। লেবিয়াল পাল্প 3 খণ্ড বিশিষ্ট। সর্বশেষ 5 নাম্বার যে পয়েন্টটি দিয়ে মুখপাঙ্গ শেষ হয়ে যাচ্ছে তা হচ্ছে হাইপোফেরিংস বা উপজিহ্বা, খাবারকে লালা রসের সাথে মিশ্রিত করতে যার প্রধান ভূমিকা। মুখপাঙ্গের সাথে সাথে যে আলোচনায় আমরা যেতে চাই সেটি হচ্ছে ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র। ঘাসফড়িং এর পরিপাক তন্ত্রের আলোচনাটা 2টো ভাগে করা যেতে পারে, একটি হচ্ছে পরিপাক নালী এবং অপরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীকে 3টি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অগ্রান্ত্র, মধ্যান্ত্র এবং অপরটি হচ্ছে পশ্চাৎ অন্ত্র। অগ্রান্ত্রের আলোচনা শুরু হচ্ছে মুখছিদ্র দিয়ে। মুখছিদ্রে অবস্থান করছে মুখপাঙ্গ। মুখপাঙ্গ খাবারকে ধরে রাখতে, খাবারকে চূর্ণ করতে, খাবার ফসকে যাওয়া প্রতিহত করতে, লালা রসের সাথে মিশাতে সহায়তা করে। এরপর মুখছিদ্রের পরে যে অংশটাতে খাবার অবস্থান নেয় তা হচ্ছে মুখবিবর বা মুখগহ্বর। অগ্রান্ত্রের অংশগুলো হচ্ছে মুখছিদ্র, মুখবিবর বা মুখগহ্বর, গলবিল, অন্ননালী এবং এর পরের 2টো পয়েন্টই হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর জন্য, তা হচ্ছে ক্রপ। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীতে পাকস্থলীকে স্টোমাক বা গ্যাস্ট্রিক না বলে বলা হয় ক্রপ, যা পাকস্থলীর মতোই কাজ করে, খাদ্য ধরে রাখতে সহায়তা করে। এবং সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে গিজার্ড, এটিও আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর একটি অনন্য বৈশিষ্ট্য। মুখপাঙ্গ খাবারকে চূর্ণ করতে সহায়তা করে, কিন্তু তারপরও কিছু খাবার অচূর্ণ অবস্থায় বা বড় আকৃতিতে ক্রপ অতিক্রম করে মধ্যান্ত্রের দিকে অগ্রসর হয়। মধ্যান্ত্রের দিকে যাওয়ার পথে সেই অচূর্ণ খাবারগুলোকে পুনরায় কেটে ছোট ছোট করার কাজে যে অংশটি নিয়োজিত সেটি হচ্ছে গিজার্ড। গিজার্ডের দাঁত আকৃতির কিছু অংশ থাকে যা খাবারকে ছোট করতে সহায়তা করে। মধ্যান্ত্রের কোনো সাব ডিভিশন নাই, তবে মধ্যান্ত্র একটা বিশেষ চ্যানেল হিসেবে কাজ করে। অগ্রান্ত্র এবং মধ্যান্ত্রের সংযোগস্থলে একটা বিশেষ জিনিস আছে, আবার মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের সংযোগস্থলে একটি বিশেষ অংশ আছে। অগ্র এবং মধ্যান্ত্রের সংযোগস্থলে থাকে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা নামক একটি পরিপাক গ্রন্থি, যার সংখ্যা হচ্ছে 6 জোড়া। এই 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বিভিন্ন ধরনের এনজাইম গঠন করে। সেই এনজাইমগুলো প্রোটিওলাইটিক হতে পারে, অ্যামাইলোলাইটিক হতে পারে, লাইপোলাইটিক হতে পারে। মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের সংযোগস্থলে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমরা জানি আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটি হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র এবং রেচনতন্ত্র পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো পরিপাকতন্ত্রের পরে আমরা রেচনতন্ত্রের আলোচনায় সুইচ করব।
পশ্চাতন্ত্রের অংশগুলোর মধ্যে আছে ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয় এবং সর্বশেষ বায়ু ছিদ্র। বায়ু ছিদ্র দিয়ে শুধুমাত্র খাদ্যের অপাচ্য অংশ, অপ্রয়োজনীয় অংশ নির্গত হয় না, তার সাথে কিছু রেচন উপাদান যা মালপিজিয়ান নালিকার দেহ থেকে সংগ্রহ করে সেই রেচন উপাদান বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র অপাচ্য জিনিস না, অরেচ্য বা যেই রেচন জাতীয় যে খারাপ উপাদানগুলো শরীরে রয়ে গেছে তাও বায়ু ছিদ্র দিয়ে নির্গত হয়। পরিপাক গ্রন্থির মধ্যে দুই ধরনের পরিপাক গ্রন্থি আছে, আবারও বলছে দুই ধরনের, দুইটা না। লালা গ্রন্থি যার সংখ্যা হচ্ছে 1 জোড়া, 1 পেয়ার, এবং আরেকটি হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা যার সংখ্যা হচ্ছে 6 পেয়ার্স। অবস্থান হচ্ছে অগ্র এবং মধ্য অন্ত্রের সংযোগস্থল। মধ্য এবং পশ্চাৎ অন্ত্রের সংযোগস্থলে যে উপাদানটি আছে সেটি হচ্ছে মালপিজিয়ান নালিকা। সো আমরা একটু রেচন তন্ত্রের দিকে আমাদের আলোচনাটা ধাবিত করতে চাই। আরশোলার রেচন তন্ত্রে দুই ধরনের উপাদানের অসামঞ্জস্যতা দেখা যায়। যেমন ঘাসফড়িং এর ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে এখানে অসম্পূর্ণ রূপান্তর ঘটে। অসম্পূর্ণ রূপান্তর বলতে আমরা বুঝাই ছোট অবস্থায় বা পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছার আগ পর্যন্ত ছোট বা শিশু প্রাণীতে যে উপাদানগুলো আছে, পূর্ণাঙ্গ প্রাণীতেও সেই উপাদানগুলো আছে, শুধুমাত্র তাদের মধ্যে খুঁটিনাটি কিছু পার্থক্য আছে, যেমন আকারগত পার্থক্য, বর্ণগত পার্থক্য, ডানার পার্থক্য, প্রজনন তন্ত্রের মধ্যে পার্থক্য। সো ঘাসফড়িং এর নিম্ফের মধ্যে রেচন তন্ত্র সংক্রান্ত কিছু এক্সট্রা উপাদান থাকে যেটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ থাকে না। রেচন তন্ত্রকে এই জন্য আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায়, আর একটা হচ্ছে নিম্ফ অবস্থায়। পূর্ণাঙ্গ অবস্থায় দুটো জিনিস রেচন তন্ত্রে সহায়তা করে, একটি হচ্ছে মালপিজিয়ান নালিকা এবং অপরটি হচ্ছে মেদপুঞ্জ বা ফ্যাট সেল। মালপিজিয়ান নালিকার অবস্থান আমরা জানি মধ্য এবং পশ্চাৎঅন্ত্রের সংযোগস্থলে। মালপিজিয়ান নালিকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে ব্রাশ বর্ডার থাকে। ব্রাশ বর্ডার অনেক বেশি পুনঃশোষণে সহায়তা করতে পারে। নাইট্রোজেন জাতীয় রেচন দ্রব্যগুলো মালপিজিয়ান নালিকায় শোষিত হয় এবং তা চলে আসে পশ্চাৎঅন্ত্রে, পরবর্তীতে বায়ুছিদ্র দিয়ে তা অপাচ্য খাদ্যবস্তুর সাথে দেহের বাইরে নির্গত হয়। মেদপুঞ্জ যেটি করতে পারে সেটি হচ্ছে বিভিন্ন ফ্যাট জাতীয় উপাদান এবং বিভিন্ন রেচন দ্রব্য সে জমা রাখতে পারে যাতে দেহের ভেতরে সেগুলো সার্কুলেট না হয় এবং দেহের ভেতরে কোনো ধরনের অসামঞ্জস্যতা তৈরি করতে না পারে। নিম্ফের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা, মেদপুঞ্জ, এটা ছাড়াও আছে কিউটিকল আবরণ। আমরা জানি নিম্ফ যখন পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয় তখন তার খোলস মোচন ঘটে। সেই খোলস মোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় অগ্রবক্ষীয় গ্রন্থির এক ডাইসন দ্বারা। খোলস মোচনের সাথে সাথে নিম্ফের আকার পরিবর্তিত হতে পারে, বর্ণ পরিবর্তিত হতে থাকে, ডানা তৈরি হতে থাকে এবং প্রজনন তন্ত্র সুগঠিত হতে থাকে। এই যে খোলস মোচন প্রক্রিয়া হয়, সেই খোলস মোচন প্রক্রিয়ায় মিনিমাম 5 বার খোলস মোচনের পরে নিম পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। খোলস মোচন প্রক্রিয়ার যে কিউটিকল আবরণ আছে সেটি ধীরে ধীরে দেহ থেকে নিষ্কাশিত হতে থাকে, দেহ থেকে বের হয়ে যেতে থাকে। যদি কোনো ধরনের রেচন দ্রব্য কিউটিকলে জমা হয় ফলে কিউটিকলের এই মোচন প্রক্রিয়ায় সেই রেচন দ্রব্যগুলো দেহের বাইরে নির্গত হয়ে যেতে পারে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এবং নিম্ফ যে আছে ঘাসফড়িং এর, তার মধ্যে প্রধান যে পার্থক্য সেটি হচ্ছে কিউটিকলের মোচন প্রক্রিয়ায় রেচন দ্রব্যের নিষ্কাশন। রেচন তন্ত্রের পরে আমরা যে তন্ত্রটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রে আমরা প্রধানত 4টি অংশ দেখতে পাই। 1 নম্বর স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আমরা বলেছি বক্ষদেশীয় অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে 2 জোড়া, উদরীয় অংশে শ্বাসরন্ধ্র থাকে 8 জোড়া। স্পাইরাকলের পরে আমরা মনে রাখবো ট্রাকিয়া। ট্রাকিয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে তৈরি হয় ট্রাকিওল এবং সর্বশেষ অংশ হচ্ছে বায়ুথলি বা এয়ার স্লিক। স্পাইরাকলের মধ্যে যে জিনিসগুলো মনে রাখতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে সংখ্যা 10 পেয়ার্স। 2 নম্বর হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো চারদিকে একটা কাইটিন আবরণ থাকে, সেই কাইটিন আবরণটাকে বলা হয় পেরিট্রিম। 3 নম্বর যে শব্দটা মনে রাখতে হবে সেটি হচ্ছে স্পাইরাকল পরবর্তীতে যে গহ্বরে উন্মুক্ত হয় ট্রাকিয়া শুরুর আগে, সেই গহ্বরটির নাম হচ্ছে এট্রিয়াম। এট্রিয়াম হয়ে স্পাইরাকলের মাধ্যমে
বহিরাগত বাতাস পৌঁছায় ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে আমরা মনে রাখবো ট্রাকিয়ার গঠনে 3 ধরনের জিনিস পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে ভিত্তি পর্দা, 2 নাম্বার হচ্ছে কোষ, 3 নাম্বার হচ্ছে ইন্টিমা। এই ইন্টিমা টিন্ডিয়ায় রূপান্তরিত হয়ে ট্রাকিয়াকে চুপসে যেতে বাধা দেয়। ট্রাকিয়া যখন অনেক বেশি ব্রাঞ্চ তৈরি করে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড হতে পারে 2 ধরনের, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অপরটি হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হয় 3 জোড়া। সেই 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে অঙ্কীয় দিকে, পৃষ্ঠীয় দিকে এবং পার্শ্বীয় দিকে। তার মানে অঙ্কীয়, পৃষ্ঠীয় এবং পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হয় 1 জোড়া করে। ট্রাকিয়া থেকে পরবর্তীতে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নালিকা তৈরি হয় সেটি হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওলের ব্যাস ট্রাকিয়ার চেয়ে কম এবং ট্রাকিওলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এতে ইন্টিমা এবং টিনিডিয়া থাকে না, ফলে ট্রাকিওলের চুপসে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। কিন্তু ট্রাকিয়ার যে প্রেসার ইফেক্ট থাকে তার জন্য ট্রাকিওল চুপসে যেতে পারে না। ট্রাকিওল এসে পরবর্তীতে উন্মুক্ত হয় এয়ার সেকে। এয়ার সেকের মাধ্যমে দ্রবীভূত যে অক্সিজেন আছে বা দ্রবীভূত যে গ্যাসীয় উপাদান আছে তা দেহকোষে উপপ্রণীত হতে পারে, যেতে পারে, সেটা ক্রস করে ডিফিউশন প্রক্রিয়ায় পরবর্তীতে দেহকোষে অবস্থান করে। শ্বসনতন্ত্রের সাথে অবশ্যই যেটি আলোচনা করতে হবে সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আমরা জানি শ্বসন প্রক্রিয়ার ফেজ হচ্ছে প্রধানত 2টো, একটি হচ্ছে প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ এবং অপরটি হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। শ্বাস গ্রহণের সময় যেটি করতে হয় সেটি হচ্ছে বহিস্থ পরিবেশ থেকে বাতাসকে দেহের অভ্যন্তরে প্রবেশ করাতে হবে। দেহের অভ্যন্তরে যদি বাতাসকে প্রবেশ করাতে হয় তাহলে দেহের ভেতরের চাপ কম হতে হবে। দেহের ভেতরের চাপ যদি কমাতে হয় তাহলে দেহের ভেতরকার আয়তন বাড়াতে হবে। ঠিক এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যায় প্রশ্বাসে আসলে কি ঘটনাটি ঘটে। প্রশ্বাসের ক্ষেত্রে দেখা যায় পেশির প্রসারণ ঘটে। পেশির প্রসারণ ঘটার ফলে দেহাভ্যন্তরের আয়তন বেড়ে যায়। দেহাভ্যন্তরের আয়তন যদি বেড়ে যায় তাহলে ট্রাকিয়ার ভেতরকার আয়তনও বেড়ে যাবে। ট্রাকিয়ার ভেতরকার আয়তন যদি বেড়ে যায় তাহলে ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ কমে যাবে। ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ যদি কমে যায় তাহলে বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে এবং এটি হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাসের ঠিক বিপরীত প্রক্রিয়াই হচ্ছে নিঃশ্বাস। পেশির সংকোচন, দেহাভ্যন্তরের আয়তন হ্রাস, ট্রাকিয়ার আয়তন হ্রাস, ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি এবং নিঃশ্বাস বা শ্বাস ফেলা। এখানে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রশ্বাসে প্রথম 4 জোড়া স্পাইরাকল নিয়োজিত আর নিঃশ্বাসে শেষ 6 জোড়া স্পাইরাকল নিয়োজিত। আবার মনে করিয়ে দিতে চাই, প্রথম 2 জোড়া স্পাইরাকল থাকে বক্ষদেশীয় অঞ্চলে এবং শেষ 8 জোড়া স্পাইরাকল থাকে উদরীয় অংশে। শ্বসন প্রক্রিয়ার পরে আমরা চলে যাচ্ছি রক্ত সংবহন তন্ত্র কেন্দ্রিক আলোচনা। আসলে রক্ত সংবহন তন্ত্রে মূলত 3টি অংশ পাওয়া যায়। সেই 3টি অংশ কি? 1 নাম্বার হচ্ছে হিমোসিল, রক্তপূর্ণ দেহ গহ্বর। 2 নাম্বার হচ্ছে হিমোলিম্ফ এবং 3 নাম্বার হচ্ছে রক্ত বাহিকা। হিমোসিল, এই হিমোসিলে অবস্থিত যে গহ্বরটি আছে সেটিকে 2টি ব্যবধায়ক বা 2টি পর্দার সাহায্যে 3টি সাইনাসে ভাগ করা যায়। আমরা যদি এভাবে একটি ছবি আঁকার চেষ্টা করি, যেটি হচ্ছে ঘাসফড়িংয়ের ছবি, এটি হচ্ছে তার পৃষ্ঠীয় দিক এবং এটি হচ্ছে অঙ্কীয় দিক, তাহলে আমরা দেখতে পাই যে 2টি ব্যবধায়ক বা পর্দার মাধ্যমে একে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এটি হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় দিকে থাকবে হার্ট, ফলে এই সাইনাসটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। অঙ্কীয় দিকে থাকে নার্ভ, ফলে আমরা অঙ্কীয় দিকের সাইনাসকে বলছি পেরিনিউরাল সাইনাস। এবং মাঝামাঝি অবস্থান করে অন্যান্য নরম অংশসমূহ যেমন পরিপাকতন্ত্র, সো মাঝখানের এই অংশটিকে আমরা বলছি পেরিভিসেরাল সাইনাস। সো হিমোসিলে আমরা মনে রাখবো হিমোসিল একটি রক্তপূর্ণ দেহ গহ্বর। এখানে 2টা ব্যবধায়ক আছে, 3টা সাইনাস আছে। 3টা সাইনাসের অবস্থান কোনটা কোথায় অবস্থিত। হিমোলিম্ফ,
যেখানে বর্ণহীন প্লাজমা থাকে এবং বর্ণহীন রক্তকণিকা বা হিমোসাইট থাকে। এখানে কোনো ধরনের বর্ণকণিকা থাকে না। বর্ণকণিকা না থাকার জন্য, হিমোগ্লোবিন না থাকার জন্য ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের শ্বসনে কোনো ভূমিকা নাই, যেটা মানব দেহের ক্ষেত্রে প্রযোজ্য। রক্তবাহিকার ক্ষেত্রে দেখা যায় এখানে দুটো ইম্পর্টেন্ট রক্তবাহিকা আছে। একটি হচ্ছে অ্যাওর্টা, যেটি সংখ্যায় 2টি। একটি হচ্ছে সম্মুখ অ্যাওর্টা এবং অপরটি হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। এবং দ্বিতীয় যে রক্তবাহিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তবাহিকা সেটি হচ্ছে হার্ট। হার্টের প্রকোষ্ঠ হচ্ছে 7 জোড়া, 7টি। সেই 7টি প্রকোষ্ঠের 2 পাশে থাকবে 7 জোড়া অ্যালারি পেশি। 7 জোড়া অ্যালারি পেশির কাজ কি? প্রথমে আপনাদের মনে রাখতে হবে অ্যালারি মাসলগুলো হচ্ছে ত্রিকোণাকৃতির। অ্যালারি মাসলগুলো হার্টকে সহায়তা করে। হার্টের যে কার্ডিয়াক মাসল আছে তার সংকোচন প্রসারণ ক্ষমতা নাই বা খুবই কম। হার্টের 2 পাশে যে ত্রিকোণাকৃতির অ্যালারি মাসল আছে সেই অ্যালারি মাসলগুলো সংকোচন প্রসারণ ক্ষমতা প্রদান করে, ফলে হার্ট সংকুচিত প্রসারিত হয়। হার্টের মধ্য দিয়ে, হার্টের 7টি প্রকোষ্ঠের মধ্য দিয়ে, 2 অ্যাওর্টার মধ্য দিয়ে রক্ত যাতায়াত করতে পারে। সো রক্ত সংবহনের মধ্যে আমাদের দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে হিমোসিলের মধ্যে 3টি সাইনাস আছে এবং অপরটি হচ্ছে রক্ত রঞ্জক না থাকার জন্য শ্বসন তন্ত্রে, রক্ত সংবহন তন্ত্রের কোনো ভূমিকা নাই। সর্বশেষ যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঘাসফড়িংয়ের প্রজনন তন্ত্র। ঘাসফড়িংয়ের প্রজননের ক্ষেত্রে যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। মেটামরফোসিস 2 ধরনের হয়, আমরা আগেও বলেছি। একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস আর একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হয় ইনকমপ্লিট মেটামরফোসিস, যেখানে নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং রূপান্তরের পথে কিছু মোল্টিং ঘটে। সেই মোল্টিং গুলো হয় অ্যাকডাইসন হরমোন দ্বারা। 5ম বার খোলস মোচনের মধ্য দিয়ে নিম্ফ পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। পূর্ণাঙ্গ ঘাসফড়িং আর নিম্ফের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে আকারের ভিন্নতা, রঙের ভিন্নতা, ডানার উপস্থিতি এবং প্রজনন তন্ত্রের সুগঠিত অবস্থান। ঘাসফড়িং এর আলোচনা